গঙ্গাসাগর মেলার আগে সেতুর শিলান্যাস করবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর। মুড়িগঙ্গা নদীর উপর 4 লেনের গঙ্গাসাগর সেতু, প্রায় 5 কিলোমিটার ব্রিজের শিলান্যাস করবেন আজ মুখ্যমন্ত্রী। কথা বলবো সরাসরি, আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি সোমরাজ। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী শিলান্যাস করবেন এবং এই ব্রিজের জন্যই আমরা দেখেছি কেন্দ্র সরকারকে বারবার চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু কোনো রকম ইতিবাচক সাড়া মেলেনি। অবশেষে রাজ্য সরকারের টাকাতেই এই ব্রিজ তৈরি হতে চলেছে। এই ব্রিজ হলে গঙ্গাসাগর যাওয়ার ক্ষেত্রে কতটা সুবিধা হবে মানুষের, এবং আর কি কি কর্মসূচি থাকছে আজ মুখ্যমন্ত্রী? দেখো, গোটা সাগরের পরিকাঠামোটাই বদলে যাবে, সাগরের অর্থনৈতিক চিত্রটাও বদলে যাবে। কারণ এই ব্রিজ হওয়ার দরুন আগামী দিনে সাগরে নদী বন্দর তৈরি হওয়ার সম্ভাবনা থেকেই থাকছে। তুমি জানো যে ইতিমধ্যেই হলদিয়াতে রয়েছে বন্দর, কিন্তু পাশাপাশি সাগরেও যাতে আগামী দিনে নদী বন্দর তৈরি করা যায় সেই দিকে লক্ষ্য রাখলে অবশ্যই গঙ্গাসাগরের ব্রিজ, যে ব্রিজ মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হবে, আগামী 4 বছরের মধ্যে এই ব্রিজ তৈরির কাজ শেষ হবে। ফলত এটা অবশ্যই বলে নেওয়া যাচ্ছে যে আগামী দিনে গোটা সাগরের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে এই গঙ্গাসাগর ব্রিজের ওপর নির্ভর করে। শুধুমাত্র যে পুণ্যার্থীরা সুবিধা পাবেন তাই নয়, আগামী দিনে সাগরে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও যথেষ্ট অগ্রগতি হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। তার কারণ সাগরে নদী বন্দরের পাশাপাশি আগামী দিনে সাগরে যারা শিল্পে বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রেও এই সেতু যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, বিশেষত কলকাতার সঙ্গে সাগরের যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য। 4 বছরের মধ্যে এই ব্রিজ তৈরির কাজ শেষ হবে। 1670 কোটি টাকা মূল্যের এই যে ব্রিজ, যার প্রকল্প মূল্য দেওয়া হয়েছে, যেখানে 1500 বেশি কোটি টাকা মূল্যে একটি সংস্থা তারা এই ব্রিজ তৈরি করবে। ইতিমধ্যেই তার প্রক্রিয়া শেষ হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো নাগাদ শিলান্যাস করবেন। তারপরেই এই ব্রিজ তৈরির যে প্রস্তুতির কাজ, সেই কাজ শুরু করে দেবে সেই বেসরকারি সংস্থা। অবশ্যই যেটা তুমি বলছিলে, বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন, যাতে এই গঙ্গাসাগর মেলার জন্য বা সাগরকে মাথায় রেখে মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরির জন্য কেন্দ্রীয় সরকারের তরফে আর্থিক অনুদান দেওয়া হয়। শুধু তাই নয়, এই গঙ্গাসাগর মেলাকে যাতে জাতীয় মেলা স্বীকৃতিও দেওয়া হয় তা নিয়ে বারবার সুর তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। কিন্তু একাধিকবার চিঠি লেখার পরেও তার কোনো সদুত্তর না আসায় শেষমেশ রাজ্য তার নিজের টাকাতেই এই গঙ্গাসাগর ব্রিজ তৈরি করতে চলেছে। ইতিমধ্যেই তার প্রক্রিয়া শেষ হয়েছে। আজ শিলান্যাসের পর এই কাজ শুরু হবে, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রথম দফায় কাজ শুরু হবে কাকদ্বীপের দিক থেকে। এই যে গঙ্গাসাগর সেতু, তার জন্য যে জমি অধিগ্রহণ প্রয়োজন পড়বে, তার মধ্যে 12 একরেরও বেশি জমি অধিগ্রহণ হয়েছে, যার মধ্যে বেশি জমি অধিগ্রহণ করতে হচ্ছে কাকদ্বীপের দিকে। সেই কাকদ্বীপের দিকেই প্রথম পর্যায়ে কাজ শুরু করা হবে, তারপর সাগরের কচুবেড়িয়ার দিকে দ্বিতীয় পর্যায়ে কাজ শুরু হবে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ সোমরাজ, অনেক ধন্যবাদ। আমাদের ভেসেল বেরোতে হবে না, আমাদের নদীতে ভেসেল আটকে যায় বা চড়া পড়ে যায়, সেখানে জল থাকে না, আমাদের যাতায়াতের সুবিধা হবে। রুগীরা ও সাইডে যাওয়ার সময় তো সমস্যায় পড়ে না। এখানে অসুবিধা যে আমরা ভেসেল পাড়াতে এলে নদীতে চড়া পড়ে গেলে তো ভেসেল যাচ্ছে না, তখন রুগী যেতে যেতে তো রুগী মাঝখান রাস্তায় তো মারা যাচ্ছে না, ওই জন্য সেইটা সুবিধা হবে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজ তৈরির কথা ঘোষণা করেছিলেন এবং আজ শিলান্যাস করবেন। গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম, একজন করে জল পেরিয়ে যেতে হয়, কিন্তু 1 কোটির বেশি তীর্থযাত্রী আসে। 1700 কোটি টাকা আমরা দিয়েছি। গঙ্গাসাগরে সেতু হচ্ছে কংক্রিটের সেতু, এবং আগামী 2 বছরের মধ্যে কাউকে জল পেরিয়ে আর যেতে হবে না। এবং আগামী 5 তারিখে আমি ওটা শিলান্যাস করতে যাচ্ছি। আমি শিলান্যাস করলেই ওটার কাজ শুরু হয়ে যাবে। গঙ্গাসাগর, প্রতি বছর এখানে লাখো পুণ্যার্থীর ঢল।
গঙ্গাসাগর পৌঁছতে মুড়িগঙ্গা নদী পেরোতে হয়। নদীর ওপর কোনো ব্রিজ নেই, তাই ভরসা ভেসেল। এই ছবিটা এবার বদলাতে চলেছে। মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতু তৈরির উদ্যোগ আগেই নিয়েছে রাজ্য সরকার। সেতু হয়ে গেলে জুড়ে যাবে সাগরের কচুবেড়িয়া এবং কাকদ্বীপ। সড়ক পথে কলকাতার সঙ্গে যুক্ত হবে গঙ্গাসাগর। সেই সেতু দেখতে কেমন হবে? গঙ্গাসাগর সেতুর নকশা নিউজ 18 বাংলার হাতে। দ্বিতীয় হুগলি সেতুর মতো গঙ্গাসাগর সেতু হবে কেবল স্টেড। সেতুতে থাকবে একাধিক পিলার। গঙ্গাসাগর সেতুর দৈর্ঘ্য হবে 4 কিলোমিটার 757 মিটার। নদীর ওপরের অংশে 3 কিলোমিটার 198 মিটার। মোট 4 লেনের সেতু। দুপাশে থাকবে ফুটপাত। সেতুর একদিকে কাকদ্বীপ, অন্যদিকে সাগরের কচুবেড়িয়া। সেতুর দুপাশে থাকবে অ্যাপ্রোচ রোড। তার জন্য 12.97 একর জমি কিনেছে রাজ্য। 4 বছরের মধ্যে কাজ শেষের টার্গেট। সব থেকে বেশি ভালো হবে, আমরা একদিনে এসে আবার চলে যেতে পারবো। আসতে খুব কষ্ট হয়, অনেক দূর থেকে ট্রেনে, বাসে, অটো করে আসতে হয়। ব্রিজ হলে আমাদের সুবিধা হবে, এক গাড়িতেই চলে আসতে পারবো। ব্রিজ হলে অবশ্যই উপকার হবে। আমাদের দীর্ঘ টাইম লাগছে আসতে, অনেক বাস অটো চেঞ্জ করে আমরা আসছি, ওই সময়টা বেঁচে যাবে। ব্রিজ হওয়ার পক্ষে আমাদের খুবই কম খরচে বা খুব কম পয়সায় আমরা এখানে আসতে পারবো। দক্ষিণ 24 পরগনার সাগর সুন্দরবনের এক বিচ্ছিন্ন দ্বীপ। বাংলার মূল ভূখণ্ডের সঙ্গে সড়ক পথে যুক্ত নয়। মুড়িগঙ্গা নদী পেরিয়েই চলে যাতায়াত। রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হোক কিংবা মাঠের ফসল হাটে নিয়ে যাওয়া, সবেতেই নদী পারাপার করতে হয়। অভিযোগ, মুড়িগঙ্গায় জল কমলে ফেরি পরিষেবা বন্ধ থাকে। তখন ভোগান্তির এক শেষ। সেই দুর্ভোগ এবার কাটতে চলেছে। স্বপ্ন পূরণ হচ্ছে সাগরের। হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা গাড়ি টাড়ি পাই না, এক্সট্রা খরচ দিয়ে আমাদের নিয়ে যেতে হয়। জোয়ার ভাটা হলে তো লঞ্চ বন্ধ থাকে না, মানে ভেসে বন্ধ থাকে, আমার প্রচন্ড অসুবিধা হয়। 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকতে হয়। ব্রিজ হলে কমবে, আমাদের যে সবজি চাষ হয় এই সবজি চাষটা আমরা ডাইরেক্ট নিয়ে যেতে পারবো। ব্রিজ হলে তো আমাদের খুব সুবিধা হবে। পেশেন্ট নিয়ে যেতে খুব অসুবিধা হয়, বিশেষ করে যদি ডেলিভারি পেশেন্ট হয়, ভেসেলের সমস্যা, দাঁড়িয়ে থাকতে হয়। এর জন্য অনেক মাও আমাদের সাগরে মারা গেছে। পানের ক্ষেত্রে তো সুবিধা হবে, ডাইরেক্ট মার্কেট এখানে হবে, ডাইরেক্ট পাইকারি এখান থেকে নিয়ে যাবে, চাষিরাও রেট বেশি পাবে। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আজ দিল্লিতে বাহিনী বৈঠক। বঙ্গভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দফতরে আজ গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই বৈঠক নিয়ে আরও তথ্য দেবে মৈত্রেয়ী রয়েছে সঙ্গে। মৈত্রেয়ী, কারা কারা উপস্থিত থাকছেন এই বৈঠকে? বৈঠকের এজেন্ডা কি? দেখো, এই বৈঠক আজকে বেলা 12টায় জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হতে চলেছে এবং সেখানে সচিব পর্যায়ের এই বৈঠক মূলত 2026 সালে ইলেকশন বাউন্ড যে স্টেটগুলো রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা সহ যে 6 রাজ্যের ভোট রয়েছে, সেই সমস্ত জায়গার যারা সিইওরা রয়েছেন এবং যারা পুলিশ কোঅর্ডিনেটর রয়েছেন বা পুলিশের যারা নোডাল অফিসার রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে এই বৈঠক কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এটা প্রিলিমিনারি বৈঠক এবং এই বৈঠকে মূলত আলোচনার বিষয় হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এর আগে নির্বাচনগুলিতে কত করে বহাল করা ছিল বা মোতায়েন করা ছিল এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কি সমস্যা হয়েছিল এবং সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর পরিপ্রেক্ষিতে এবার সেই সংশ্লিষ্ট রাজ্যের তরফ থেকে কোনো বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আবেদন তারা করছেন কিনা এবং কি ধরনের কি সমস্যা তারা ফেস করেছেন, এই বিস্তারিত আলোচনার করা হবে। এবং এই বৈঠকে ইলেকশন কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকেরা যেরকম উপস্থিত থাকবেন, তার পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তার কারণ তারাই চূড়ান্ত করবেন যে কোন রাজ্যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে তারা পারবেন এবং কতটা সম্ভব তাদের পক্ষে। এই বৈঠক 12টায় শুরু হবে এবং সেখানে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বেশ কিছুক্ষণ ধরে এই বৈঠক চলবে। রাজ্যের সিইও মনোজ আগরওয়াল ইতিমধ্যেই তিনি এসে গিয়েছেন দিল্লিতে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের যিনি নোডাল অফিসার রয়েছেন তিনিও এই বৈঠকে যোগ দেওয়ার কথা। মিমি, ধন্যবাদ মৈত্রেয়ী। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে অগণতান্ত্রিক তাণ্ডব চলছে। এসআইআর অবিলম্বে স্থগিত করার দাবি মুখ্যমন্ত্রীর। পরিকল্পনাহীন, সংবিধান বিরোধী প্রক্রিয়া বলে তোপ মমতার। ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও সওয়াল মুখ্যমন্ত্রীর। প্রকৃত ভোটারদের নাম বাদের আশঙ্কা মুখ্যমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় চিঠির ছবি পোস্ট করেছেন মমতা। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, সংখ্যাটা দিন দিনই বাড়ছে। তৃণমূল বলছে অমানবিক কমিশন।
এরই মধ্যে শুভেন্দু অধিকারীর নয়া ব্যাখ্যা জানিয়ে হাওয়া গরম। রাজনৈতিক হ্যাংলার দল এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। প্রথমে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, তারপর এসআইআর শুনানির আতঙ্কে মৃত্যুর অভিযোগ। এই সংখ্যাটা দিন দিন বাড়ছে বলেই দাবি। এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, সুর চড়াচ্ছে তৃণমূল। তাদের দাবি, এত মৃত্যুর পরেও কমিশন অমানবিক। এই প্রেক্ষাপটে নতুন ব্যাখ্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গোটা এসআইআর প্রসেসের মধ্যে কোনো কারণে কেউ মারা যাবেন না এরকম তো হতে পারে না। জন্ম মৃত্যু তো একটা সার্কেল, প্রতিদিনই ঘটে, প্রতি ঘন্টাতেই ঘটে। অর্থাৎ সব জায়গায় রাজনীতি খোঁজার কোনো দরকার নেই। শুভেন্দুর এই ব্যাখ্যার পর পাল্টা সুর ছড়িয়েছে তৃণমূল। এরা মানুষ না বিজেপি? মানুষ হলে তো এই ধরনের মন্তব্য করা যায় না। 85 বছরের কাছাকাছি বয়স, তাকে কেন হাজিরা দিয়ে প্রমাণ করতে হবে তিনি রোহিঙ্গা মুসলমান নন, তিনি ভারতীয় নাগরিক? সেখানে গিয়ে তার মৃত্যু হচ্ছে, আর এই লিডার অফ অপোজিশন এরা বলছে এটা ন্যাচারাল, এ তো হতেই পারে। আগামী দিন বাংলায় হিন্দু পরিবারে কোনো সন্তান জন্মালে মা বাবা তার নাম শুভেন্দু রাখবে না। কয়েক মাস পরেই বিধানসভা ভোট, তার আগে এসআইআর নিয়ে এই রাজ্যে হাওয়া গরম। প্রথম থেকেই এই এসআইআর নিয়ে তরজা। ফর্ম জমার সময়ে অনেকে আতঙ্কে মারা যান বলে অভিযোগ। এবার শুনানির সময়ও বারবার আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। এই নিয়ে তরজাও তুঙ্গে। এরই মাঝে মৃত্যু নিয়ে শুভেন্দুর নয়া ব্যাখ্যা, যা ঘিরে নতুন করে হাওয়া গরম। নিউজ 18 বাংলা। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। মুখ্যমন্ত্রীকে দিদি বলে সম্বোধন প্রধানমন্ত্রীর। মমতার দীর্ঘায়ু কামনা করেছেন মোদী। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি। আরও শুল্ক হুমকি ট্রাম্পের। ভারতের উপরে আরও শুল্ক চাপানোর হুমকি, বাড়তি শুল্কের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের রুশ তেল আমদানিতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট মোদির প্রশংসা করেও ঘুরিয়ে আরও শুল্ক হুমকি। মোদিকে ফের ভালো মানুষের সার্টিফিকেট ট্রাম্পের। আমাকে খুশি রাখা জরুরি ছিল বলে মন্তব্য ট্রাম্পের। ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বিগ্ন ভারত। উদ্বেগ প্রকাশ করে গতকালই বিবৃতি দিল্লির উদ্বেগ বিবৃতির পরই ট্রাম্পের ফের শুল্ক হুঁশিয়ারি। আরও শুল্ক হুমকি ট্রাম্পের। ভারতের উপরে আরও শুল্ক চাপানোর হুমকি ট্রাম্পের। বাড়তি শুল্কের হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের রুশ তেল আমদানিতে এর আগেই ক্ষুব্ধ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুল্ক বাড়িয়ে দিয়েছিলেন দ্বিগুণ এবং মোদির প্রশংসা করেও ঘুরিয়ে আরও শুল্ক হুমকি। মোদিকে ফের ভালো মানুষের সার্টিফিকেট ট্রাম্পের। আমাকে খুশি রাখা জরুরি ছিল বলে মন্তব্য ট্রাম্পের। রুশ ভারত তেল বাণিজ্যে অখুশি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বেগ প্রকাশ করে গতকালই বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। আর তারপরই ট্রাম্পের ফের শুল্ক হুঁশিয়ারি। কি বলেছেন তিনি শুনবো। I really do believe that what he did with India is the chief reason India is now buying substantially less Russian oil. So I hope we pass this bill soon. And after this, they wanted to make me happy, basically. He wanted to. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। রাজাগোপাল বাবু, এই যে ভেনেজুয়েলার উপর মার্কিন হামলায় উদ্বেগ প্রকাশ করে গতকালই মোদী সরকার বিবৃতি প্রকাশ করলো, তারপরে কি শুল্ক বৃদ্ধির হুমকি ট্রাম্পের? একটু দেখুন, ইমিডিয়েটলি তারপরেই যখন ঘটেছে, তার মানে বোঝা যাচ্ছে যে ভারত প্রথমে একটা সাবধান বাণী দিয়েছিল তার নাগরিকদের জন্য যারা ওই দেশে আছে। তারপরে কিন্তু ভেনিজুয়েলা নাগরিকদের জন্য যে উদ্বেগটা প্রকাশ করবে, যদিও ভারত চীন রাশিয়ার মতো নিন্দা করেনি, কিন্তু বা কেউর মতো নিন্দা করেনি, উদ্বেগটা যেটা জানিয়েছে তাতেই মনে হচ্ছে যে ট্রাম্প মনে করছে যে ভারত বুঝি তার সাথে নেই। ভারত তো পরিষ্কার নানানভাবে বুঝিয়ে দিয়েছে যে এটা সাথে এই ধরনের কাছে থাকবে না।
প্রথম রাতটা তো শুরু হলো যখন বললো আমি মধ্যস্থতা করেছি ভারত পাকিস্তান যুদ্ধে, কিন্তু ভারতের যে পররাষ্ট্র নীতি তাতে মধ্যস্থতার জায়গা নেই। হ্যাঁ, আমরা ভারত পাকিস্তান সম্পর্কটাকে নিজেদের মধ্যে এটাই আমাদের পররাষ্ট্র নীতি। তার ফলে সেটা ট্রাম্পের এই যে দাবিটাকে ভারতের পক্ষে মেনে নেওয়া মুশকিল ছিল, ভারত কিছুতেই মানেনি। তারপরেই দেখা গেল যে উনি একটা পুরনো অভিযোগ রাশিয়া থেকে কেন তেল কিনতে, রাশিয়া থেকে তো আমরা ইউক্রেনের যুদ্ধের পর থেকেই কেনা শুরু করেছি, সুতরাং এটা অনেকদিনই হয়ে গেল। তার আক্রোশটা তারপরে আসার তো কথা নয়। 50% বাড়িয়েছে, এখন জানি না এটা যে এটা শুরু হলো এই যে নতুন করে ভারতের উপর তার আক্রোশ, সেটা কতদিন চলবে, কি করবে। এবং মানে ভারতকে মোটামুটি দেখা যাচ্ছে যে যেহেতু ভেনিজুয়েলা থেকে আমরা অল্প স্বল্প তেল কিনতাম, এখন রাশিয়া থেকেও যদি তেল আমাদের কিনতে না দেয় তাহলে ভারতের অর্থনীতির উপর কিন্তু একটা বিরাট চাপ আসার সম্ভাবনা আছে। এইটা বোধ হয় ভারতের অর্থনীতিকে আরো ডিস্টার্ব করার লক্ষ্য রয়েছে কিনা বোঝা যাচ্ছে না। যাই হোক, যদি সত্যিকারের আমাদেরকে বাধ্য করে রাশিয়ান তেল না কেনার, সেটা কিন্তু অথবা আরেকটা হতে পারে যে আমাদের ধরুন এই ব্রিক্স সম্মেলন হচ্ছে, এবারে ব্রিক্স এর চেয়ারম্যান ভারত, এখন এই সম্মেলনে ভারত যাতে কড়া অ্যাকশন না নিতে পারে বা ব্রিক্স মুদ্রা প্রচলন করবার যে একটা ভাবনা চিন্তা রয়েছে, সেইখানে ভারত যাতে না এগোয়, রাশিয়া চীনের সঙ্গে বেশি সম্পর্ক না করে, এইসব কারণেই হয়তো ভয় দেখাচ্ছে ভারতকে। এখন ভারতকে অনেক সাবধান কাজ করতে হবে। রাজাগোপাল বাবু, এই যে একদিকে মোদির প্রশংসা করছেন ট্রাম্প, আবার অন্যদিকে শুল্ক হুঁশিয়ারি দিচ্ছেন, মানে এটা কি কোথাও একটা ভারসাম্য রেখে হুঁশিয়ারি নীতি ট্রাম্পের? হ্যাঁ, সেটা একটা নিশ্চয়ই উনি বলতে চাইছেন ভারত সরকারের নীতি খারাপ, ভারত মানে মোদি খুব ভালো, মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কটা উনি নষ্ট করতে চাইছেন না। মোদি খুব খারাপ বললে তাহলে তো অনেক ধরনের অসুবিধা হয়ে যায়। মোদি খারাপ বললে আমেরিকায় যে সমস্ত ভারতীয় নাগরিক আছেন যারা ওনাকে ভোট দিয়েছেন তারা হয়তো ওনার বিরুদ্ধে যেতে পারেন, সেটা উনি করতে চাইছেন না। কিন্তু ভারতের যে নীতি তার উনি নিন্দা করছেন, তার উপরেই উনি আক্রোশ করেই উনি দায়িত্ব করেন। ভারতের রাষ্ট্রনীতিকে উনি পছন্দ করছেন না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। ভেনেজুয়েলায় হামলা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাতে এর প্রতিবাদ, নানা জায়গায় বের হলো মিছিল। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের। ভেনেজুয়েলায় হামলা, সস্ত্রেক প্রেসিডেন্টকে অপহরণ করে তুলে নিয়ে গেল আমেরিকা। The United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea, was used to launch a spectacular assault. And it was an assault like people have not seen since World War II. ট্রাম্প কলার তুলছেন, কিন্তু তাঁর দেশেরই অনেকে ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদের সরব। শনিবার নিউ ইয়র্কে মিছিল বের হয়, হোয়াইট হাউসও দেখেছে বিক্ষোভ। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে রবিবার প্রথম প্রতিক্রিয়া জানায় ভারত। রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, ভেনেজুয়েলায় যা ঘটেছে তা গভীর উদ্বেগের। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভেনেজুয়েলাবাসী যাতে ভালো থাকেন, নিরাপদে থাকেন, তার জন্য ভারত তাঁদের পাশে আছে। সংশ্লিষ্ট সব পক্ষকে ভারত আহ্বান জানাচ্ছে এই ইস্যুটিকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে মেটাতে, যাতে ভেনেজুয়েলায় শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিত করা যায়। ভারত উদ্বিগ্ন, রাষ্ট্রসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বক্তব্য, আন্তর্জাতিক আইনকে সম্মান জানানো হয়নি। এই একই অভিযোগের সরব অনেক দেশ। ভেনেজুয়েলায় মার্কিন হামলা এবং সে দেশের প্রেসিডেন্টকে অপহরণ করে যেভাবে বন্দী করা হয়েছে তার বিরোধিতায় সরব রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চিলি, কলম্বিয়া, ব্রাজিল সহ নানা দেশ। রাষ্ট্রসংঘের যে আর্টিকেল আছে, চার্টার আছে, ইভেন চার্টার যাকে বলে, সেই চার্টারের 2 নম্বর ধারা বলছে যে কোনো স্বাধীন দেশ অন্য কোনো স্বাধীন দেশকে হুমকি দিতে পারে না, আক্রমণ করতে পারে না। আমেরিকা সেটা করলো। আমেরিকা বুঝিয়ে দিল যে সারা বিশ্বের উপরে সে একটা দাদাগিরি করতে চাইছে। চীন এবং রাশিয়া যেভাবে ধিক্কার জানিয়েছে এবং রাশিয়া বলেছে যে
এরপরে হয়তো পরমাণু অস্ত্রই একমাত্র হাতিয়ার তাকড়া করতে হবে। বাইরে ধিক্কার, ঘরেও তীব্র সমালোচনা। আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বক্তব্য, ভেনেজুয়েলায় হামলা করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে সুরক্ষিত বা শক্তিশালী কোনোটাই করলেন না। আমেরিকার মানুষ এসব চায় না। প্রেসিডেন্ট সেনাবাহিনীকে বিপদে ফেলছেন, লক্ষ কোটি ডলার খরচ করেছেন। ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক, সেদেশ থেকে অপরিশোধিত তেলও কেনে ভারত। মার্কিন হামলার জেরে কি এর উপর কোনো প্রভাব পড়তে পারে? যে এর যে বিরাট প্রতিক্রিয়া হবে সেটা নয়। আমেরিকা বলছে সেখানে তারা তেল কোম্পানিতে বিনিয়োগ করছে, অলরেডি চলে গেছে আমেরিকান কোম্পানিগুলো। তেল যদি বেশি ওঠে তাহলে তো অন্য ব্যাপার হয়ে যায় না। সুতরাং কি ঘটবে আগামী কয়েকদিনের আমাদের অপেক্ষা করতেই হবে। নিউজ 18 বাংলা। জেলেই উমার খালিদ এবং শারজিল ইমাম। উমার খালিদের জামিন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে জামিন খারিজ সমাজকর্মী শারজিল ইমামের। 2020 দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত দুজন উমার ও শারজিলকে জামিন দিল না সুপ্রিম কোর্ট। জেলেই উমার খালিদ এবং শারজিল ইমাম। উমার খালিদের জামিন খারিজ সুপ্রিম কোর্টের। মৈত্রেয়ী রয়েছে সঙ্গে, আরো ডিটেলে জানাবে মৈত্রেয়ী। দেখো, উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন আজকে খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এই জামিনের আবেদন খারিজ করেছে। মূলত ডিএপি ধারায় তারা যুক্ত রয়েছেন এবং একই সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে এই দুজনের যুক্ত থাকার বিষয়টি রয়েছে এবং যেহেতু তারা ইউএপি ধারায় তারা অভিযুক্ত রয়েছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে জামিন দেওয়ার সিদ্ধান্ত খারিজ করেছেন। যদিও এই মামলায় অভিযুক্ত আরো গুলফিশা ফাতিমা সহ যে আরো 5 জন রয়েছেন, অর্থাৎ গুলফিশা ফাতিমা, মীরা হায়দার, সাইফাউর রহমান, মোহাম্মদ সালিম খান এবং সারা, এই 5 জনকে কিন্তু আজকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। 1 বছর বাদে শারজিল ইমাম এবং উমর খালিদ তারা আবেদন করতে পারবেন জামিনের জন্য। ধন্যবাদ মৈত্রেয়ী। জেলেই আপাতত উমার খালিদ এবং শারজিল ইমাম। উমার খালিদের জামিন খারিজ সুপ্রিম কোর্টের। জামিন খারিজ সমাজকর্মী শারজিল ইমামেরও। 2020 দিল্লি হিংসা মামলায় অভিযুক্ত এই দুজন উমার এবং শারজিলকে জামিন দিল না সুপ্রিম কোর্ট।